প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং ফিজিক্সটা মন দিয়ে পড়ছো। আজকে আমরা শুরু করব রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতির কোশ্চেন নাম্বার 6 থেকে। তো কোশ্চেন নাম্বার 6 বলেছে একটি চাকতির জড়তা ভ্রামক 100 গ্রাম সেন্টিমিটার স্কয়ার। চাকতিটি 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে আবর্তন করে। চাকতিটির আবর্ত গতিশক্তি কত? তো নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। তো চলো আমরা সলিউশনটা দেখে নিই। তো দেখো প্রথমে আমরা দেখে নিই কি ডাটা দেওয়া আছে। জড়তা ভ্রামক 100 গ্রাম সেন্টিমিটার স্কয়ার, তাহলে এটা হলো আই এর ভ্যালু। আমরা জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই দিয়ে প্রকাশ। ওকে, চাকতিটির কৌণিক বেগ দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড। তো কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কত? 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে চাকতিটির আবর্ত গতিশক্তি অর্থাৎ কে ই রোটেশনাল, আর ও টি মানে রোটেশনাল, অর্থাৎ কাইনেটিক এনার্জি রোটেশনাল, এর ভ্যালু কত হবে সেটা আমাদের দেখে নিতে হবে। তো আবর্ত গতির ক্ষেত্রে আমরা জানি যে কাইনেটিক এনার্জি হলো হাফ আই ওমেগা স্কয়ার। তো প্রিভিয়াস যে কোশ্চেনগুলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি সেখানে অলরেডি তোমাদের বলে দিয়েছি যে এই আবর্ত গতির কোনো ফর্মুলা মনে রাখতে গেলে রৈখিক গতির সঙ্গে কম্পেয়ার করে পড়লে মনে রাখতে সুবিধা হয়। যেমন রৈখিক গতির ক্ষেত্রে আমরা কাইনেটিক এনার্জি কি জানি? হাফ এমভি স্কয়ার। তো আবর্ত গতির ক্ষেত্রে কি হবে? 1/2 আই ওমেগা স্কয়ার। তো এখানে যথারীতি ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলে পাবো 200 আর্গ। কেন এখানে আর্গ হলো? দেখো এনার্জি বা শক্তির একক হচ্ছে আর্গ অথবা জুল। তো সিজিএস সিস্টেমের ক্ষেত্রে এটা আর্গ হয় আর এসআই তে জুল হয়। তো এখানে দেখো ইউনিটগুলি সিজিএস সিস্টেমে আসে, সেই জন্য আমরা কাইনেটিক এনার্জি ইউনিট আর্গেই প্রকাশ করলাম। তো দেখে নিই এখানে কোন অপশনটা সঠিক বলে গণ্য হবে। অপশন বি টি সঠিক বলে গণ্য হলো। তো চলো চলে যাই আমরা পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 বলেছে এম ভর ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী ও অভিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হলো। নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। তো কোশ্চেনটি সলিউশন করার আগে তোমাদের বুঝতে হবে যে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে যখন জড়তা ভ্রামক আমরা বের করব তখন কত রকম সিচুয়েশন হতে পারে। তো দেখো মেইনলি আমাদের দুটো সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে এখানে দেখো বৃত্তাকার চাকতির কেন্দ্রবিন্দু থেকে চাকতির সঙ্গে লম্ব বরাবর যে অক্ষটা পার হয় তার রেসপেক্টে যদি আমরা জড়তা ভ্রামক বের করতে চাই তাহলে সেটা হবে I ইকুয়াল টু 1/2 mr স্কয়ার। আর হলো এই চাকতির ব্যাসার্ধ। দেখো এই কারণে লেখা আছে যে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে। আবার সেকেন্ড সিচুয়েশনটা কি হবে? ব্যাস বরাবর যদি অক্ষটি পার হয় এবং তার সাপেক্ষে ঘূর্ণন গতি সম্পন্ন করলে জড়তা ভ্রামক I এর ভ্যালু হবে 1/4 mr স্কয়ার। অর্থাৎ চাকতি যদি এরকম হয় তার ব্যাস বরাবর একটি অক্ষ হবে, আর এই ক্ষেত্রে চাকতিটির কেন্দ্রবিন্দু বা ভর কেন্দ্র থেকে লম্বভাবে যে অক্ষটি পার হয় দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে এইটাকে যদি আমি আরো ক্লিয়ার করে আঁকার চেষ্টা করি, দেখো একটি সার্কুলার ডিস আমি আঁকলাম। তো এখান থেকে অক্ষটা এখানে পাস করবে, তারপর এখান দিয়ে এরকম ভাবে পাস। এবার আশা করি পিকচারটি অনেকটা ক্লিয়ার হচ্ছে। আর ব্যাস সাপেক্ষে হলে কি হবে? এই অক্ষ বরাবর যদি এ কোনো দিকে ঘূর্ণন গতির চেষ্টা করে তাহলে আমার আই এর ভ্যালু হবে 1/4 mr স্কয়ার। এবার এই দুটি মেন সেটের আবার সাবসেট হয়। যেমন অক্ষটি যদি স্পর্শক বরাবর এই লম্ব অক্ষের সমান্তরাল হয় তাহলে কি হবে? তেমনি ভাবে ব্যাস সাপেক্ষের ক্ষেত্রেও স্পর্শক বরাবর ব্যাস সাপেক্ষ যে অক্ষটি আছে তার সঙ্গে প্যারালাল হয় তাহলে কি হবে? তো এগুলোর প্রুফ দেখো তোমাদের সিলেবাসে নেই, সুতরাং এগুলো তোমরা আপাতত মনে রাখার চেষ্টা করো এবং কিছু অঙ্ক প্র্যাকটিস করতে করতে এটা অলরেডি তোমাদের মাইন্ডে এসে যাবে। তো ফাইনালি দেখো কোশ্চেনটাতে কি বলেছে? এম ভর এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী ও অভিলম্ব অক্ষের সাপেক্ষে। সুতরাং কোন সিচুয়েশনটা দাঁড়াচ্ছে? এই সিচুয়েশনটিকে ফলো করতে হবে। সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে 1/2 ইন্টু mr স্কয়ার। তো চলো চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8 বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সরু রিং এর কেন্দ্রগামী ও তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ হলো। নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। চলো এই সলিউশনের জন্য আমাদের কি কনসেপ্ট লাগবে সেটা ডেভেলপ করার চেষ্টা করি। দেখো প্রথম কথা, এটি একটি সরু রিং। ধরে নাও এর রোটেশনটা এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এর যে ব্যাসার্ধ সেটি হলো আর। তো কেন এই অক্ষটি ধরলাম তার কারণ বলে দিয়েছে কেন্দ্রগামী ও তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে। এই পুরোটা হচ্ছে রিং এর সারফেস বা তল, তার সঙ্গে লম্ব হয়েছে। এটা দেখো 90। তো কোশ্চেনে আমাকে বলা হয়েছে যে এই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হবে। তো দেখো প্রথম কথা, চক্রগতির ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন, তাহলে রেডিয়াস অফ জাইরেশনকে আমরা কি লিখবো? চক্রগতির ব্যাসার্ধ। ওকে, তো এখন চক্রগতির ব্যাসার্ধের কনসেপ্টটা কি? দেখো এটি একটি সরু রিং, এর একটি মাস রয়েছে সাপোজ এম। তো এই মাসটা কি আছে? পুরো রিং বরাবর ডিস্ট্রিবিউট হয়ে আছে। অর্থাৎ একটি রিং যদি এরকম হয়, এই পুরো রিং বরাবর ডিস্ট্রিবিউট, মাসটা কোনো একটা জায়গায় বসে নেই, এই পুরো রিং বরাবর ডিস্ট্রিবিউট হয়ে আছে। তো কিছুক্ষণের জন্য ইমাজিন করো এই টোটাল মাস কোনো
একটা পয়েন্টে নিহিত হয়, অর্থাৎ এই জায়গাটায় নিহিত হয়। অর্থাৎ আরেকবার বলি, এই রিং এর টোটাল মাসটি একটি বিন্দু ভরের সমান। অর্থাৎ এই রিং এর মাস যদি m হয় তাহলে এই বিন্দু ভরের মাসটিও হবে m। তো এবার চলে আসি এই ছবিতে, যদি এই পুরো রিং এর মাস এখানে কোথাও একটি জায়গায় বিন্দু ভর হিসেবে নিহিত থাকে, তাহলে এই ঘূর্ণন অক্ষ থেকে ওই বিন্দু ভরের যে দূরত্ব তাকেই বলা হবে চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা কি? তো চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে I ইকুয়াল টু এম কে স্কোয়ার। এখানে কে হলো চক্রগতির ব্যাসার্ধ। তো কে এর ভ্যালু তাহলে আমরা কিভাবে পাবো? কে ইকুয়াল টু রুট ওভার I বাই এম। আমরা জানি একটি সরু রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক যদি এই অক্ষের সাপেক্ষে ধরা হয়, অর্থাৎ কোন অক্ষ কেন্দ্রগামী এবং তলের সঙ্গে লম্ব, তো এরকম অক্ষের সঙ্গে এর মোমেন্ট অফ ইনার্শিয়া I ইকুয়াল টু এম আর স্কোয়ার। তো এখানে আপাতত এই স্মল আরটাকে ক্যাপিটাল আর হিসেবে ধরছি, I ইকুয়াল টু এম আর স্কোয়ার। কেন ধরছি? তার কারণ আমরা এখানে অপশন গুলোতে দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর ইউজ করেছি, সুতরাং এখানে স্মল আর ইউজ না করে আমরা ক্যাপিটাল আর কে রেডিয়াস। তো এবার এই ফর্মুলাতে আমরা I এর ভ্যালু বসিয়ে দিই, এম আর স্কোয়ার ডিভাইডেড বাই এম। তো তাহলে এখানে কি হবে? এম এম যাবে কেটে, তাহলে হয়ে গেল রুট ওভার আর স্কোয়ার, যেটা কিনা হলো আর, অর্থাৎ সি অপশনটি সঠিক বলে গণ্য হলো। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা জিনিস আমি এখানে বলবো যে এখানে শুধুমাত্র সরু রিং এর কথা বলেছি, কিন্তু এটা নয় যে এই ফর্মুলাটি শুধুমাত্র রিং এর জন্যই সত্যি। চক্রগতির ব্যাসার্ধ যে কোনো শেপের বস্তুর ক্ষেত্রেই দিতে পারে, অবশ্যই যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, যেমন হতে পারে সরু রিং বা একটা ডিস্ক, সিলিন্ডার, গোলক আকার বস্তু। তো এই ধরনের কোশ্চেন সলিউশনের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটি হচ্ছে এই ফর্মুলা, অন্যটি হচ্ছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া I কত। বাস এই দুটো জিনিস জানলেই তোমরা কে এর ভ্যালু বার করতে পারবে। তো চলো চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9 বলেছে, একটি ঘূর্ণায়মান টেবিলের উপরে দাঁড়িয়ে এক ব্যক্তি তার দুই বাহু প্রসারিত করে একটি নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে। ব্যক্তিটি হঠাৎ বাহু দুটিকে কাছে নিয়ে এলো। এ অবস্থায় তার জড়তা ভ্রামক আগের মানের 75% হলে তার আবর্ত গতিশক্তি হবে। নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। আমরা জানি বাহ্যিকভাবে কোনো টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, আর কৌণিক ভরবেগের ফর্মুলাটা কি? L ইকুয়াল টু I ওমেগা। আচ্ছা, এবার কোশ্চেনে যে সিচুয়েশনটি বলেছে সেটি ছবির মাধ্যমে কিছুটা বোঝার চেষ্টা করি, যদিও ছবিটা এখানে হাতে আঁকা ছবি। আচ্ছা, এটা মনে করো টেবিল। এই টেবিলের উপর একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে হাত দুটি প্রসারিত করে। তোমরা হয়তো ভাববে স্যার এটা কেমন ছবি হচ্ছে? দেখো, ফিজিক্সের কোশ্চেন বোঝার জন্য একদম যে সুন্দর ছবি আঁকতে হবে সেটা নয়, কনসেপ্টটা ক্লিয়ার হলেই হবে। আচ্ছা, কোশ্চেনে এবার কি বলেছে? যে ব্যক্তিটি তার দুই বাহু প্রসারিত করে একটি নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে, একটি নির্দিষ্ট কৌণিক বেগে ওমেগাতে আবর্তন করছে। আচ্ছা, এখানে ঘূর্ণায়মান করার জন্য এখানে একটা সিস্টেম করে দাও। ফালক্রামের উপরে টেবিলটি বসানো আছে, টেবিলটি ঘুরতে পারে। আচ্ছা, এখানে অনেক স্টুডেন্টদের কনফিউশন থাকে যে স্যার টেবিলটি নিজের থেকেই কি করে কৌণিক বেগ আবর্তন করছে। তাদের কনফিউশন তখনই হয় যখন তারা পড়ে যে বাহ্যিকভাবে কোনো টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। তো বাহ্যিক কোনো টর্ক যদি প্রযুক্ত নাই হলো, তাহলে টেবিলটি কি করে ঘুরছে? ব্যাপারটি খুবই সোজা। টেবিলটি আগের থেকে এই টর্ক অ্যাপ্লাই করে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এখন সেই বাহ্যিকভাবে টর্কটা তুলে নেওয়া হয়েছে, তাহলে টেবিলটা ঘুরতেই থাকবে। তো এখানেও সেই সিচুয়েশনটি হবে যে টেবিলের উপর এক ব্যক্তি দাঁড়িয়ে ছিল, সেই টেবিলটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, তারপর টর্কটা উইথড্র করে নেওয়া হয়েছে। তো যখন টেবিলটি ঘুরছিল তখন ব্যক্তিটি বাহু প্রসারিত করে দাঁড়িয়েছিল। তো এবার কি হলো? ব্যক্তিটি হঠাৎ তার হাত দুটি কাছে নিয়ে চলে এলো, কিন্তু যেহেতু বাহ্যিকভাবে কোনো টর্ক অ্যাপ্লাই হচ্ছে না, সুতরাং এই পুরো সিস্টেমের কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। সুতরাং I ওমেগা ইকুয়াল টু I ড্যাশ ওমেগা ড্যাশ, অর্থাৎ প্রথম অবস্থায় যে ভরবেগ ছিল সেকেন্ড কন্ডিশনেও একই রকম ভরবেগ থাকবে। তো এবার দেখি সেকেন্ড কন্ডিশনে জড়তা ভ্রামক I ড্যাশ কত? 75% অফ প্রিভিয়াস ভ্যালু, অর্থাৎ আগের মানের 75%। তাহলে 75% অফ I, যেটাকে আমরা লিখতে পারি 75/100, অর্থাৎ 3/4 ইন্টু I। তো এখানে I ড্যাশের জায়গায় 3/4 ইন্টু I লিখে দিলাম। আচ্ছা, তাহলে দুদিক থেকে I কেটে যাবে, পড়ে রইলো ওমেগা ড্যাশ ইকুয়াল টু 4/3 ওমেগা। আচ্ছা, কোশ্চেনে কি বলেছে যে আবর্ত গতিশক্তির পরিবর্তন কিরকম হবে? তো সেটা বোঝার জন্য আমরা লিখব K2 বাই K1 ইকুয়াল টু 1/2 I ড্যাশ ওমেগা ড্যাশ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1/2 I ওমেগা স্কোয়ার। এখানে কি লিখলাম? দ্বিতীয় ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বা আবর্ত গতিশক্তি ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রে
ক্ষেত্রে যে আবর্ত গতিশক্তি তার রেশিও করলাম। আর আমরা জানি আবর্ত গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তো এখানে কি হলো, হাফ হাফ কেটে গেল, পড়ে রইলো আই ড্যাশ ওমেগা ড্যাশ স্কোয়ার ডিভাইডেড বাই আই ওমেগা স্কোয়ার। তো এখানে দেখি আই ড্যাশের ভ্যালু কত, 3/4 ইন্টু আই, আর ওমেগা ড্যাশের ভ্যালু কত, 4/3 ইন্টু ওমেগা। অর্থাৎ এখানে লিখে দিলাম 4/3 ওমেগা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আই ওমেগা স্কোয়ার। তো এখানে দেখো উপর নিচে কাটাকুটি হয়ে পড়ে রইলো 3/4 ইন্টু 16/9, যেটা আবার কাটাকুটি করলে আমাদের আসছে 4/3। তাহলে আমরা লিখতে পারি K2 ইকুয়াল টু 4/3 ইন্টু K1। অর্থাৎ কত শতাংশ বেড়েছে, দেখো 4 মানে কি 3 প্লাস 1, আর নিচে আছে 3, অর্থাৎ আগের ভ্যালু যদি 3 হয় সেটি এখন হয়েছে 4, অর্থাৎ প্লাস 1 বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 1/3 ইন্টু 100 করলে যে পার্সেন্টেজ আসে সেটাই হবে বৃদ্ধির পার্সেন্টেজ। অর্থাৎ আমরা বলতে পারি যে আবর্ত গতিশক্তি 33.33% বেড়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে আমি এই জায়গাতেও দেখছি যে ওমেগা ড্যাশ ইকুয়াল টু 4/3 ইন্টু ওমেগা, অর্থাৎ কোনো কোশ্চেনে যদি বলে যে ঘূর্ণন গতি কত শতাংশ বেড়েছে, সেক্ষেত্রেও দেখছি আমরা 33.33%ই বেড়েছে। তো যাই হোক, কোশ্চেনে আমাদের আবর্ত গতিশক্তির কথা বলেছে, অর্থাৎ K2 চাইছে যে K1 এর থেকে কত শতাংশ বেশি। তো ফাইনালি দেখে নি কোন অপশনটি সঠিক বলে গণ্য হলো। অপশন এ সঠিক বলে গণ্য হলো, অর্থাৎ আবর্ত গতিশক্তি 33.33% বৃদ্ধি পাবে। তো চলো চলে যাই আমরা পরের কোশ্চেন। কোশ্চেন নম্বর 10 বলেছে এম ভরের একটি কণা এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা বরাবর সমবেগে যাচ্ছে। মূল বিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিই। তো চলো কনসেপচুয়ালি আমরা সলিউশনটা দেখে নিই। দেখো এখানে এক্স ওয়াই স্থানাঙ্ক তন্ত্র অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেম এঁকেছি। এটি হলো এক্স অ্যাক্সিস এবং এটি ওয়াই অ্যাক্সিস। এখানে একটি কণা সরল রেখা বরাবর সমবেগ অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি ভি তে যাচ্ছে। তো এখানে দেখো কণাটি যে কোনো একটি পজিশনে দেখানো হয়েছে, আর এই কোশ্চেনটি অ্যানালাইসিস করার জন্য যে কোনো তিনটে পয়েন্ট নিয়েছি এ, বি এবং সি। তার আগে আমরা দেখি অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগের ডেফিনেশন কি। এল ইকুয়াল টু পি আর পারপেন্ডিকুলার। তো আর পারপেন্ডিকুলার কথাটির মানে কি? আচ্ছা, এখানে একটি জিনিস দেখি, এল ইকুয়াল টু আমরা জানি আর ক্রস পি। এখানে ভেক্টর সাইন দিয়ে দাও, তাহলে এটা কি হবে, আর পি সাইন থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি ইন্টু আর সাইন থিটা। তাহলে আমরা কি লিখবো, পি ইন্টু আর পারপেন্ডিকুলার। কেন লিখবো, তার কারণ দেখো যে কোনো ভেক্টর যদি থাকে সেটি হরাইজন্টালের সঙ্গে সাপোজ থিটা কোণ করে আছে, এই ভেক্টরের নাম দিলাম আর। তাহলে এই ভেক্টরের যে হরাইজন্টাল কম্পোনেন্ট অর্থাৎ অনুভূমিক যে উপাংশ সেটি হবে আর কস থিটা, আর উল্লম্ব উপাংশ অর্থাৎ পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট সেটি হবে আর সাইন থিটা। সেই জন্য আর সাইন থিটাকে আমরা আর পারপেন্ডিকুলার লিখলাম। এইবার পি ইন্টু আর পারপেন্ডিকুলার কে আমরা এম ভি আর পারপেন্ডিকুলার দিতে পারি। তো এই জিনিসটাকেই আমরা এখানে লিখেছি। তো এখানে কি হলো, এম একটি কনস্ট্যান্ট কোয়ান্টিটি অর্থাৎ অপরিবর্তনশীল রাশি। এবার দেখি ভি আর আর এর মধ্যে কি রকম রিলেশন হয়। তো ভি ইন্টু আর পারপেন্ডিকুলার মানে হচ্ছে ভেলোসিটি যেদিকে থাকবে, যে পয়েন্টের সাপেক্ষে আমরা কৌণিক ভরবেগ বের করব সেই পয়েন্টের সঙ্গে আর এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টই নেব। এই কথাটি কি বললাম সেটা এক্ষুনি তোমরা বুঝতে পারবে। ধরো এখানে এ পয়েন্টে কণাটি এই মুহূর্তে আছে এবং ভেলোসিটি কোন দিকে, এইদিকে। আর কোন পয়েন্টের সাপেক্ষে আমরা কৌণিক ভরবেগ বের করব সেটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে। এটা হচ্ছে 0,0 অর্থাৎ ইনিশিয়াল পজিশন। তো কণাটি যদি এই মুহূর্তে এ বিন্দুতে থাকে এবং ভেলোসিটি ডিরেকশন হচ্ছে এদিক বরাবর, তাহলে ও বিন্দু থেকে এ বিন্দুর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, আর। সুতরাং ফর্মুলাটি এ বিন্দুর জন্য অর্থাৎ এল এ ইকুয়াল টু এম ভি আর হবে। আচ্ছা, এইবার বস্তু কণাটি এ বিন্দু থেকে কিছুক্ষণ পরে সরে গিয়ে বি কোনো একটা অবস্থানে আসলো। তাহলে বি পয়েন্টে কি হচ্ছে দেখি। তো ও বিন্দু থেকে বি বিন্দু অব্দি একটি সরল রেখা আমরা টেনে দিলাম। তো এটি হরাইজন্টালের সঙ্গে বা আনুভূমিক রেখার সঙ্গে এটা থিটা কোণ করে আছে। তো তাই যদি হয়, তো এই যে বি বিন্দুর যে পজিশন ভেক্টর আর, তার দুটো কম্পোনেন্ট, একটি ভার্টিক্যাল একটি হরাইজন্টাল। যেমন এক্ষুনি তোমাদেরকে এখানে দেখালাম যে আর ভেক্টরটা যদি এরকম হয় তাহলে একে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, একটি আর কস থিটা একটি আর সাইন থিটা। তাহলে এই পজিশন ভেক্টর আর এর জন্য দুটো কম্পোনেন্টই হবে, একটি হচ্ছে ভার্টিক্যাল একটি হরাইজন্টাল। তো হরাইজন্টাল কম্পোনেন্টটি হচ্ছে আর কস থিটা আর এটি আর সাইন থিটা। তো এই কারণে এখানে লিখলাম এম বি আর সাইন
সাইন থিটা। কিন্তু আমাদের ফর্মুলা থেকে কি বেরিয়েছে যে আর পারপেন্ডিকুলার, অর্থাৎ আর এর সেই কম্পোনেন্টই নেব যেটি ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তো দেখো ভেলোসিটি হচ্ছে এইদিকে, তাহলে তার সঙ্গে পারপেন্ডিকুলার কোন কম্পোনেন্টটি? এটি, কারণ এই কম্পোনেন্টটি তো ভেলোসিটির সঙ্গে সমান্তরাল। তো সেই কারণে আমরা কি করলাম, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটি নিয়ে এখানে লিখেছি এম বি আর সাইন থিটা। ফাইনালি এখানে লিখলাম এম বি আর পারপেন্ডিকুলার। তাহলে দেখলাম পজিশন এ তে কৌণিক ভরবেগের ভ্যালু ছিল এল এ ইকুয়াল টু এম বি আর পারপেন্ডিকুলার, পয়েন্ট বি তে কৌণিক ভরবেগের ভ্যালু হলো এম বি আর পারপেন্ডিকুলার। এবার আরেকটি পয়েন্ট আমরা অ্যানালাইসিস করি সি। তো সি পয়েন্টে যখন কণাটি এলো তখন আরেকটি ভেক্টর রাখলাম, সেটা সাপোজ আর টু নাম দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটি যদি একটি ভেক্টর হয় তাহলে এটিকেও দুটো কম্পোনেন্টে ভাঙা যায়। এই ভেক্টরটার একটি কম্পোনেন্ট এইদিকে, আরেকটি কম্পোনেন্ট এইদিকে। তাহলে সাপোজ এটি হরাইজন্টালের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করেছে, ফাই, তাহলে এই অ্যাঙ্গেলটিও ফাই। তাহলে এই কম্পোনেন্টটি হবে আর টু কস ফাই, আর এটি হবে আর টু সাইন ফাই, এই কম্পোনেন্ট। তো এখানে দেখি অ্যাট পয়েন্ট সি তে কি হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাট দি পয়েন্ট সি এম ভি আর সাইন ফাই, কেননা আর এর সেই কম্পোনেন্টই নেব যেটা ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এম ভি আর পারপেন্ডিকুলার। তো ফাইনালি দেখছি কোণাটি এ বিন্দুতে থাক বা বি বিন্দুতে থাক বা সি বিন্দুতে থাক, প্রত্যেক ক্ষেত্রেই আমাদের এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টই নিতে হচ্ছে, এই কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট। তো সুতরাং অন্য কোনো বিন্দুতেও যদি যায়, সাপোজ ডি একটি পয়েন্ট রাখলাম যেখানে কোণাটির অন্য একটি পজিশন আছে, সেক্ষেত্রেও এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টই হবে, তার কারণ বি তো সরল রেখায় যাচ্ছে। তাহলে আমরা কি কনক্লুশন এলাম, যে মূল বিন্দুর সাপেক্ষে কোণাটির কৌণিক ভরবেগ ধ্রুবকই। তো ফাইনালি দেখে নি কোন অপশনটি সঠিক বলে গণ্য হলো, অপশন বি সঠিক বলে গণ্য হলো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আজকে শেখানো কনসেপ্ট গুলি তোমরা বুঝতে পেরেছো। তো আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে আরো কতগুলি কোশ্চেন সলিউশন নিয়ে। ততদিন তোমরা ফিজিক্সটা মন দিয়ে পড়তে থাকো এবং সুস্থ থাকো।